আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবার চলে আসলাম তোমাদের সবার জীবের পরিবেশের দ্বিতীয় ক্লাস নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে আমরা আজকে জীবের পরিবেশের দ্বিতীয় অংশ বা শেষ অংশটা নিয়ে ক্লাস শুরু করব। গতদিন তোমাদেরকে আমি এখানে খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল পর্যন্ত শেষ করেছিলাম এবং আমাদের যে বাস্তুতন্ত্রে যেসব উপাদান সমূহ রয়েছে, জীব উপাদান, জড় উপাদান, ভৌত পরিবেশের উপাদান ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছি। তো আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে শুরু করব সেটা হচ্ছে যে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জালে যে আমরা খাদক বা উৎপাদক সমূহ দেখি, তাদের মধ্যে শক্তি রূপান্তরটা কিভাবে হয়, সেই জিনিসটার যে একটা ধারণা, সেই ধারণাটা মূলত আজকে আমরা পাবো। এর পাশাপাশি এই যে আমাদের বাস্তুতন্ত্র, এখানে যে জীব জগতে বিভিন্ন বৈচিত্র্য রয়েছে এবং বাস্তুতন্ত্রে একজন আরেকজনের উপর যে নির্ভরশীলতা, এখানে বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, তার দুটো প্রক্রিয়া সম্পর্কে আমরা আজকে একটু ডিটেইলসে জানা শুরু করবো। তাহলে চলো আমরা শুরু করি। তো খাদ্য জালের পর আমাদের পরবর্তী যে টপিকটা ছিল সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ। বাস্তুতন্ত্রের পুষ্টি প্রবাহ বলতে মূলত যেটা বোঝানো হচ্ছে যে আমাদের খাদ্য শিকলে যে ধরো প্রথমে উৎপাদক, তারপর প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ খাদক ইত্যাদি যে খাদকগুলো, তাদের মধ্যে যে শক্তির আদান প্রদান হয়, এই শক্তির আদান প্রদানের একটা মান নির্ণায়ক হিসেবে আমরা এই জিনিসটাকে বুঝতে পারি। উদ্ভিদ অজৈব বস্তু গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে। এখানে অজৈব বস্তু বলতে মূলত উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া যে কার্বন ডাই অক্সাইড, পানি এগুলোর মাধ্যমে যে খাদ্য তৈরি করছে সেই প্রক্রিয়াটাকে বোঝানো হচ্ছে। উদ্ভিদ যে খাদ্য তৈরি করে তার কিছু অংশ নিজ প্রয়োজনে ব্যবহার করে, অবশিষ্টাংশ উদ্ভিদের দেহেই জমা থাকে। তৃণভোজী প্রাণী এসব খাবার খায়। এই যে এসব উদ্ভিদকে যখন তৃণভোজী উদ্ভিদ খাচ্ছে, তখন তাদের যে সংরক্ষিত অবশিষ্টাংশ, এই অবশিষ্ট তৃণভোজী উদ্ভিদরা খাদ্য হিসেবে গ্রহণ করছে, কিন্তু একটি নির্দিষ্ট পরিমাণ এর পূর্বে উদ্ভিদ তার নিজের কাজে ব্যবহার করে ফেলেছে, অর্থাৎ ওই অংশটা হচ্ছে উদ্ভিদের নিজের খাদ্য এবং অবশিষ্ট অংশটা অর্থাৎ উদ্ভিদের বৃদ্ধির যে অংশগুলো সেগুলোই মূলত তৃণভোজী উদ্ভিদ খাচ্ছে। পর্যায়ক্রমে মাংসাশী প্রাণী এসব তৃণভোজীদের খায়। এসব উদ্ভিদ এবং প্রাণীদের মৃত্যুর পর বিয়োজকগুলো এদের খাদ্য হিসেবে ব্যবহার করে অজৈব বস্তুতে রূপান্তরিত করে পরিবেশে ফিরিয়ে দেয়। সবুজ উদ্ভিদ এসব অজৈব বস্তু গ্রহণ করে পুনরায় খাদ্য প্রস্তুত করে। খাদ্যদ্রব্যের এই চক্রাকারে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াটিকে পুষ্টি প্রবাহ বলে। মানে কিছুটা যেটা খাদ্য জাল বা খাদ্য শিকড়গুলো যখন তৈরি হচ্ছে, এই খাদ্য শিকড়টার মধ্যে যে খাদ্য আদান প্রদান, সেটার যে প্রবাহ, সেই প্রবাহের মাধ্যমে মূলত তো এখানে খাদ্যটাই গ্রহণ করছে। খাদ্য গ্রহণে কি তাদের মধ্যে পুষ্টি বা শক্তির আদান প্রদান হচ্ছে। এখানে মূলত যে প্রথম দিকে কোনো রিভার্স কিন্তু এখানে এক্সচেঞ্জ হয় না, এখানে পুরোটাই একটা একমুখী, ওয়ান ডাইরেকশন হয়ে থাকে। সেই জন্য এক্ষেত্রে যদি উৎপাদক হয়, উৎপাদক থেকে তারপর প্রথম যে খাদক সেখানেই খাবার যায়। প্রথম খাদক থেকে কিন্তু কখনো খাবার যে ব্যাক একটা রিয়াকশনের মাধ্যমে কিন্তু কখনোই উৎপাদকে ফিরে আসে না, অর্থাৎ সবসময় একমুখী ভাবে এখানে এই প্রবাহটা চলতে থাকে। এবং চলতে চলতে যখন আবার জীব ধরো যে সর্বোচ্চ খাদক, এরা যখন আবার মৃত্যু হওয়ার মাধ্যমে কিন্তু তাদের যে যে খাদ্য গ্রহণ প্রক্রিয়াটা সেটা কিন্তু শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পর সেখান থেকে আবার যে বিয়োজক গুলো মূলত ওই শক্তিটাকে তারা তাদের খাদ্য গ্রহণ করছে, কিন্তু খাদ্য গ্রহণের মাধ্যমে তারা এখানে ওই শক্তিটাকে আবার কিন্তু পরিবেশে ফিরিয়ে দিচ্ছে। এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে ওই যে শক্তির কখনো ধ্বংস হয় না। যেটা আমরা ফিজিক্সে পড়ছি, এটা এখানে আমরা বায়োলজির আকারে ব্যাখ্যা করতে পারি যে এভাবেই শক্তির কখনো অপচয় হয় না, শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, কিন্তু পুরো পৃথিবীতে যে নিট শক্তির মান সেটা কিন্তু সেম। খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এরূপ পুষ্টি প্রবাহ বাস্তুতন্ত্রের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ এখানে খাদ্য শিকল, যেহেতু শিকলটা খাদ্যের, তার মানে এটার কাজ পুষ্টি প্রবাহ করা। তো সেই জিনিসটাকে এখানে বোঝানো হয়েছে। এখানে যদি এই চিত্রটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করি, দেখো প্রথমে সূর্য। সূর্যকে আমরা জানি কি সকল শক্তির মূল উৎস। তো সূর্য থেকেই তো মূলত সূর্যের আলোটা যে ক্লোরোফিলের মাধ্যমে উদ্ভিদ সংবন্ধ করতে পারে, সেটা যদি না করতে পারতো তাহলে তো আমাদের খাদ্য উৎপাদনই হতো না, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। সেই জন্য এখানে শক্তিকে সূর্যকে সকল শক্তির আধার হিসেবে ধরে নেওয়া হয়েছে। বুঝতে পারছো? তো সূর্যের এখান থেকে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদক খাদ্য তৈরি। এখান থেকে দেখো তৃণভোজী উদ্ভিদে গেল, তৃণভোজী উদ্ভিদ থেকে মাংসাশী চলে গেল।
কিন্তু এই প্রত্যেকটা ক্ষেত্রে অর্থাৎ উৎপাদকেরও কিন্তু শ্বসন প্রক্রিয়া হচ্ছে, তৃণভোজী মাংসাশী অর্থাৎ সকল জীবের ক্ষেত্রে উদ্ভিদ বা প্রাণী হোক সবারই কিন্তু শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে শক্তি উৎপাদন হয়। এই শক্তি উৎপাদনের মাধ্যমে তাদের হচ্ছে যে খাদ্য গ্রহণের মাধ্যমে যে শক্তিটা পায়, এই শক্তিটা ভেঙেই কিন্তু এটিপি গুলো তৈরি হচ্ছে। এই এটিপি তৈরির সময় কি শক্তি ক্ষয় হচ্ছে। এই শক্তি ক্ষয় হলে একভাবে হচ্ছে শক্তিগুলা বাইরে মুক্ত হচ্ছে, আবার অন্যভাবে এই উৎপাদক তৃণভোজী মাংসাশী সকলেই কিন্তু জীব, এদের সবারই মৃত্যু আছে। মৃত্যু হওয়ার পর সেখানে তারা আবার বিয়োজকের মাধ্যমে কি তাদের ভাঙন প্রক্রিয়াটা হচ্ছে, তাদের যে অবশিষ্ট দেহ মৃত্যুর পর সেটা কিন্তু পুনরায় পরিবেশে ফিরে যাচ্ছে। পরিবেশে ফিরে গেলে সেখান থেকে আরেকবার শক্তি পুষ্টি ভান্ডারে ফিরেছে। মূলত এই দুই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু শক্তিটা আবার পুনরায় পরিবেশে ফিরে আসছে। তো এই ফ্লো চার্টটার মাধ্যমে আমরা সেই পুষ্টি প্রবাহটা দেখতে পাই। তো তোমরা হচ্ছে এখানে একটা যে কোনো একটা খাদ্য শিকড়কে নিয়ে সেটা টার্গেট করে এই হচ্ছে যে খাদ্য ও শিকড়ের যে পুষ্টি প্রবাহটা, এটা একটা হোমওয়ার্ক করে তোমাদের আমাদের যে সালফিউরিক বেঞ্চের পেজ সেখানে হচ্ছে তোমরা আপলোড করে দিবে। এটা হচ্ছে আজকে তোমাদের প্রথম হোমওয়ার্ক সেটা। তো এই জিনিসটা হচ্ছে আজকে তোমাদের প্রথম হোমওয়ার্ক যে তোমরা সূর্য নিবা, তারপর এখানে যে উৎপাদক তৃণভোজী মাংসাশী আছে এদের জায়গায় তোমরা একটা নির্দিষ্ট এই ধরো তিন জীবেরই একটা খাদ্য শিকড় নিয়ে সেই অনুযায়ী এই প্রক্রিয়াটা চিত্র এঁকে সেই জিনিসটা হচ্ছে তোমরা একটু বর্ণনা করো। আচ্ছা, এখন যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে বাস্তুতন্ত্রের শক্তি। বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ বলতে আমরা যেটা বুঝছি, যে কোনো বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। সূর্যের মাধ্যমেই হচ্ছে মূলত এই যে যে জিনিসটা ফ্লো চার্টটা আমরা উপরে দেখলাম সেই জিনিসটা এখানে আসলে বর্ণনা করা আছে। সূর্য থেকে যে পরিমাণ আলো এবং তাপ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় তার বড়জোর 2% সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ব্যবহার করে, অর্থাৎ বাকি যে 98% সেটা কিন্তু আমরা এখনো স্টিল ইউটিলাইজ করতে পারতেছি না। তাও এখন মানুষ ওই যে বিভিন্ন ভাবে সোলার প্যানেল এগুলোর মাধ্যমে কিছুটা পরিমাণ শক্তি ব্যবহারের চেষ্টা করছে, কিন্তু মূলত বেশিরভাগ শক্তি এখনো কিন্তু অব্যবহৃত অবস্থায় রয়ে গেছে। বাস্তুতন্ত্রের পরবর্তী ধাপগুলোর জন্য প্রাথমিকভাবে শর্করায় আলো ও তাপ শক্তি রাসায়নিক শক্তি হিসেবে মজুত করে। বিভিন্ন প্রকার খাদ্য শিকলের মাধ্যমে উদ্ভিদ জমা হওয়া এই খাদ্য এই শক্তি বিভিন্ন খাদ্য স্তরে পৌঁছায়। শেষ পর্যন্ত বিয়োজকের কাজের ফলে সকল শক্তি আবার পরিবেশে ফিরে আসে, অর্থাৎ যে একটা সাইকেলের মাধ্যমে এই ফুল প্রসেসটা চলতেছে। অর্থাৎ এই উপরের চিত্রটার মতো যে উৎপাদক, তারপর হচ্ছে তৃণভোজী উদ্ভিদ মাংসাশী, এন্ড দেন এই ফুল প্রসেসটা একবার হচ্ছে রেসপিরেশন মানে শ্বসনের মাধ্যমে জিনিসটা থেকে একবার শক্তিগুলো ব্যবহার হচ্ছে, আবার আরেকবার যখন বিয়োজক হিসেবে সেটা আবার সে শোষণ করতেছে সেখান থেকে হচ্ছে আরেকবার এই শক্তিটা হচ্ছে ব্যবহার হচ্ছে। তৃণভোজী প্রাণীরা অর্থাৎ বাস্তুতন্ত্রের প্রথম স্তরের খাদকরা সবুজ উদ্ভিদের পাতা, কাণ্ড, ফুল, ফল, বীজ ও মূল খেয়ে জীবন। তৃণভোজী প্রাণীরা অর্থাৎ বাস্তুতন্ত্রের প্রথম স্তরের খাদকেরা সবুজ উদ্ভিদের পাতা, কাণ্ড, ফুল, ফল, বীজ বা মূল খেয়ে জীবন ধারণ করে। এভাবেই সবুজ উদ্ভিদে উৎপাদিত রাসায়নিক শক্তি প্রথমে তৃণভোজী প্রাণীতে পৌঁছায়। মাংসাশী প্রাণী যারা প্রথম স্তরের খাদকদের খেয়ে বাঁচে তারা দ্বিতীয় স্তরের খাদক। প্রথম স্তরের খাদক থেকে এভাবে রাসায়নিক শক্তি দ্বিতীয় স্তরের খাদকের দেহে স্থানান্তরিত হয়। একইভাবে দ্বিতীয় স্তরের খাদক থেকে রাসায়নিক শক্তি খাদ্য আকারে তৃতীয় স্তরের খাদকে পৌঁছায়। যদি তৃতীয় স্তরের খাদক আরো উচ্চতর কোনো খাদ্য হিসেবে গ্রহণ করে তবে একই প্রক্রিয়ার শক্তি সর্বোচ্চ ও খাদকে পৌঁছায়। এক্ষেত্রে মূলত এই জিনিসটা যে ফ্লোটা সেই ফ্লোটাই বোঝানো হচ্ছে। সামনে যে আরেকটা পিরামিড আছে যেটাকে আমরা খাদ্য বা শক্তি পিরামিড বলি, সেখানে মূলত আমরা এটার যে পার্সেন্টেজ আছে কতটুকু খাদ্য বা কি পরিমাণ খাদ্য বা শক্তি আদান প্রদান হচ্ছে সেই মাপটা হচ্ছে জানতে পারবো। এখানে এই ফ্লোটাই জিনিসটাই রিডিং এর মাধ্যমে বলা হয়। তারপর যেটা ছিল মৃত্যুর পর জীবের শক্তি গ্রহণ প্রক্রিয়া থেমে যায়, তখন এই মৃতদেহ সঞ্চিত রাসায়নিক শক্তি বিয়োজকের কাজের ফলে জড় পদার্থ বা শক্তি আকারে আবার পরিবেশে ফিরে আসে। পরিবেশে বিভিন্ন জড়বস্তুর মাধ্যমে জমা হওয়া এই শক্তি আবার তখন উদ্ভিদ গ্রহণের উপযোগী হয়, আর এভাবে খাদ্যচক্রের মাধ্যমে বাস্তুতন্ত্রের প্রাকৃতিক শক্তি প্রবাহ চলতে থাকে। সব ধরনের খাদ্য শিকলের প্রতিটি স্তরে কিছু অপচয় হয়। উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে তৃণভোজী প্রাণী করে তার শরীরে ততটা শক্তি জমা হয় না। আবার দ্বিতীয় স্তরের খাদক তৃণভোজী উদ্ভিদের দেহ থেকে যে পরিমাণ খাদ্য দ্রব্য পুষ্টি দ্রব্য হিসেবে গ্রহণ করে তার নিজের দেহে সে পরিমাণ পুষ্টি পৌঁছায় না, কিছুটা জড়
এভাবে এক জীব থেকে আরেক জীবে খাদ্য শক্তি স্থানান্তরের সময় বেশ কিছু শক্তি বাস্তুতন্ত্রের সাধারণ নিয়মেই এই তন্ত্রের বাইরে চলে যায়। এই কারণে খাদ্য শিকড়ে খাদ্য স্তরের সংখ্যা যত কম আছে, শক্তির অপচয় তত কম হবে। এক্ষেত্রে আমরা আসলে তোমরা যদি পরের সংখ্যাটা দেখো, আসলে দেখবা যে আমাদের যে 90% 90% খাদ্যই হচ্ছে পুষ্টি যে দ্রব্যটা সেটা আসলে অপচয় হয়। সেটা পরবর্তী স্তরের ধাপের খাদকের কাছে সাধারণত পৌঁছায়। এক্ষেত্রে যদি তোমার 100 দিয়ে পার্সেন্টেজটা শুরু হয়, সেটা যদি 5-6টা পর্যন্ত খাদকে যায়, তাহলে জিনিসটা এতই কমে যে সেটা একদম দশমিকে মান চলে যায়। সেই জন্যই আসলে এই শেষ লাইনটা বলা হয়েছে যে খাদ্য শিকড় যদি 2টা বা 3টা হতো, তাহলে হচ্ছে প্রত্যেকে একটা ভালো একটা অ্যামাউন্ট হচ্ছে শক্তি পাইতো। কিন্তু জিনিসটা যদি যতটা বড় হবে, তত হচ্ছে পরের যে পরবর্তী ধাপে যে কম পরিমাণে শক্তি পাবে। এজন্য তখন তাদেরকে বেশি পরিমাণে খাদ্য প্রয়োজন হয়। তারা অল্প খাওয়ার মাধ্যমে হচ্ছে জীবিকা নির্বাহ করতে পারে না। তখন তাদের জীবন ধারণের জন্য বেশি পরিমাণে পুষ্টির প্রয়োজন হয়। আচ্ছা, এখন টপিক লেভেল। টপিক লেভেল জিনিসটা বলতে দেখো, লেভেল লেভেল মানে কোনো একটা ধাপ। তো কোনো কিছু একটা স্তরকেই মূলত টপিক লেভেল বলা হয়ে থাকে। তো টপিক লেভেল বলতে এখানে আমরা লেভেল বোঝানো হয়। তো টপিক লেভেল বলতে যে জিনিসটা সেটা আমরা বুঝাই যে খাদ্য শিকড়ের যে ধাপগুলো, এই ধাপের প্রত্যেকটা ধাপে যে একটা জীব বা উদ্ভিদ বা প্রাণী বলো, মানে যে জীব বা উদ্ভিদ প্রাণীগুলো রয়েছে, এরাই হচ্ছে টপিক লেভেলের এক একটা ধাপ বা এক একটা স্তর হিসেবে পরিচিত। এই যে দেখো লেখা আছে, খাদ্য শিকড়ের প্রতিটি স্তরকে টপিক লেভেল বলে। সেই হিসেবে উৎপাদক, প্রথম স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদক এবং চূড়ান্ত স্তরের খাদক প্রত্যেকে এক একটি টপিক লেভেল। বাস্তুতন্ত্রে উৎপাদক প্রথম বা সর্বনিম্ন টপিক লেভেলের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ এদের পরিমাণটা এই জন্য এখানে সবার নিচে। তৃণভোজী খাদক অর্থাৎ প্রথম স্তরের খাদক দ্বিতীয় ট্রপিক লেভেলের প্রতিনিধি। এভাবে নিম্ন স্তরের মাংসাশী প্রাণী তৃতীয় এবং উচ্চ পর্যায়ের মাংসাশী প্রাণী সর্বোচ্চ বা চতুর্থ লেভেলের প্রতিনিধিত্ব করে। কোন খাদ্য শিকলের উৎপাদক বা সর্বনিম্ন ট্রপিক লেভেল সূর্য থেকে যে পরিমাণ শক্তি গৃহীত হয়, প্রতিটি ট্রপিক লেভেলে তার কিছু অংশ তাপ হিসেবে বেরিয়ে যায়। এখানে তোমরা যে সংখ্যাটা মনে রাখতে চাও, মূলত 90% হচ্ছে তাপ হিসেবে বের হয়েছে। এজন্য দেখা যায় যে উৎপাদক যে পরিমাণ শক্তি সূর্য থেকে গ্রহণ করে, তা দ্বিতীয় ট্রপিক লেভেলে এসে কমে যায়। তৃতীয় বা সর্বোচ্চ ট্রপিক লেভেলে এসে শক্তির পরিমাণ আরো কমে যায়। সাধারণত বাস্তুতন্ত্রের একটি ট্রপিক লেভেলে যতটুকু শক্তি থাকে, তার প্রায় 10% ঠিক উপরের ট্রপিক লেভেল সঞ্চারিত হয়। অর্থাৎ তোমার অ্যামাউন্টটা কিন্তু আসলে সত্যিই খুবই কম। বাকি যে 90% তাপ হিসেবে পরিবেশে বিমুক্ত হয় কিংবা আংশিকভাবে অব্যবহৃত থেকে যায়। অর্থাৎ এই অ্যামাউন্ট গুলা কিন্তু পরিবেশে পাওয়া যায়, অর্থাৎ পরিবেশে তারা মুক্ত শক্তি হিসেবে অবস্থান করে। শক্তি পিরামিডের ধারণা, সমতল ভূমির উপর যে ত্রিমাত্রিক বস্তু শীর্ষদেশ ক্রমশ সরু হয়ে যাচ্ছে তাকে পিরামিড বলে। তোমরা পিরামিডের চিত্রটা দেখছো, এই যে ধরো এরকম ত্রিভুজ আকারের একটা চিত্র হয়ে থাকে আমাদের যে পিরামিড। এই যে ধরো আমি যদি এখানে একটা পিরামিড আঁকার চেষ্টা করি, ফ্রি হ্যান্ডে হচ্ছে অনেক বাঁকা হচ্ছে। তো এখানে যেভাবে এক একটা লেভেল যাচ্ছে এবং এক একটা লেভেল অর্থাৎ ক্রমশ দেখো সরু হচ্ছে। জিনিসটা স্কোয়ার থাকলে তো সরু হতো না। অর্থাৎ ধরো এটা যদি আমরা অনেক সময় আমরা খাদ্য পিরামিড বলি, যে নিচের স্তরে হচ্ছে সবচেয়ে বেশি যে খাবারটা আমাদের দরকার, শাকসবজিকে রাখা হয়, সেরকম এখানে হচ্ছে এটা শক্তি পিরামিড। অর্থাৎ শক্তি যে একটা থেকে আরেকটা সঞ্চারিত হচ্ছে, উৎপাদক থেকে খাদকে যাচ্ছে, সেখানে সেটার পরিমাণটা এইখানে এই যে সরু হয়ে যাচ্ছে, এই জিনিসটা দিয়ে আসলে বোঝাচ্ছে এই পরিমাণে হচ্ছে জিনিসটার পরিমাণটা কমে যাচ্ছে। সেই জন্যই হচ্ছে এই জিনিসটা সরু হচ্ছে এবং এটাকে একটা পিরামিডের সাথে আমরা তুলনা করতে পারছি। সমতল ভূমির উপর অবস্থিত যে ত্রিমাত্রিক বস্তু শীর্ষদেশ ক্রমশ সরু তাকে পিরামিড বলে এবং কোনো একটি বাস্তুতন্ত্রের টপিক লেভেলের গঠন একটি পিরামিডের আকারে দেখানো যায়। খাদ্য শিকলে বস্তু যুক্ত প্রতিটি পুষ্টি স্তরে শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাস ছককে শক্তি পিরামিড বলে। পিরামিডের এর সবচেয়ে নিচের উৎপাদক স্তরে শক্তির পরিমাণ পরবর্তী টপিক লেভেলের চেয়ে অনেক বেশি। কারণ দেখো, ওরাই হচ্ছে সবচেয়ে বেশি শক্তিটা পুরোটা উৎপাদন করতেছে এবং ওরা জানে যে ওদের যতটুকু প্রয়োজন ওরা সেখান থেকে সেটা ব্যবহার করতে পারে। ওদের কিন্তু কারো কোনো কিছু কমে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। কিন্তু পরের প্রত্যেকটা ধাপে কিন্তু জিনিসটা কমে কমে যাচ্ছে। মাত্র 10% হচ্ছে প্রত্যেকটা হচ্ছে স্থানান্তরিত হচ্ছে, আর 90%ই সেটা কিন্তু কমে কমে যাচ্ছে। খাদ্য শিকড়ে যুক্ত প্রতিটি পুষ্টি স্তরে শক্তি সঞ্চয় ও স্থানান্তরের বিন্যাসকে শক্তি পিরামিড বলে। উপরের ট্রপিক লেভেলের জীব নিচের ট্রপিক লেভেলের জীবদের যে শ্বসন ও অন্যান্য কাজে ক্রমবর্ধমান হারে অধিক তাপ
অধিক শক্তি তাপ হিসেবে হারায়। এজন্য উৎপাদক থাকে পিরামিডের ভূমিতে এবং চূড়ান্ত খাদক থাকে সবার উপরে। অর্থাৎ দেখো, এরা প্রত্যেকে পাচ্ছেও কম, কিন্তু শোষণের হারে কিন্তু নির্দিষ্ট যে অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটাই কিন্তু তাদের হচ্ছে সেই জিনিসটা আবার ত্যাগ করতে হচ্ছে। সেই জন্য কি কমে যাচ্ছে, সেই জন্য উপর দিকে জিনিসটা ক্রমশ হচ্ছে সরু হয়ে যাচ্ছে। তারপরে সামনে হচ্ছে এই যে এই চিত্রটাতে হচ্ছে আমরা এই জিনিসটা দেখতেই পাবো। শক্তির এই প্রবাহ সব সময় একমুখী। এই শক্তি প্রবাহকে কখনো বিপরীতমুখী করা যায় না। প্রতিটি ধাপে প্রায় 90% ভাগ শক্তি কমে যায় বা ব্যবহারযোগ্যতা হারায়। শক্তির এই ক্রমবর্ধমান ক্ষয় খাদ্য শিকলের আকারকে 4 থেকে 5টি ধাপের মধ্যে সীমাবদ্ধ রাখে। খাদ্য শিকল যত দীর্ঘ হবে, ঊর্ধ্বক্রম ট্রপিক লেভেলে শক্তির পরিমাণ ততই কমতে থাকবে এবং এক পর্যায়ে এসে আর কোনো শক্তি অবশিষ্ট থাকবে না। অর্থাৎ এই শেষে যখন দেখো এই যে 0.001% করতে করতে এটা যদি আরো বড় হইতো, তাহলে আসলে শেষের দিকে খাদ্য গ্রহণের পরেও না আসলে কোনো পরিমাণ শক্তি পাওয়া যেত না। সেই জন্যই হচ্ছে এখানে এই জিনিসটা বলা হয়েছে যে যত পরিমাণে কম হয় এখানে এই লেভেল গুলো, যেখানে 4টা লেভেল হওয়াতেই দেখো জিনিসটা পয়েন্টে চলে গেছে, এখানে আরো একটা থাকলে 0.01, এভাবে কমতে কমতে একসময় আসলে দেখো দশমিকের নিচে মান গেলে সে মানের তো আসলে কোনো পরিমাণই থাকবে না। এই যে 100 ছিল, 100 থেকে এই যে এটা হচ্ছে পুকুরের বাস্তুতন্ত্র, এখান থেকে যখন প্রথম স্তরে গেল তখন সেটা 10 হয়ে গেল, 10 থেকে 1, 1 থেকে 0.1। তো তোমরা এরকম একটা চিত্রনায়কে জাস্ট লিখে লিখে এরকম একটা হচ্ছে স্থলভাগের যে খাদ্য শিকল, এরকম একটা খাদ্য শিকল নিয়ে এরকম একটা ফ্লো চার্ট এঁকে সেই জিনিসটা হচ্ছে আবার তোমরা ব্যাখ্যা করবে। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক 2 আজকে। তোমাদের হচ্ছে চিত্র আঁকতে হবে না, তোমরা এই টপিক লেভেল গুলো এঁকে প্রত্যেকটা স্তরে এক একটা হচ্ছে উৎপাদক খাদক এদের নামগুলা লিখবা। নাম লিখে এরকম স্তর করে তোমরা হচ্ছে 5 স্তরের একটা স্থলভাগের যে খাদ্য শিকল সেটা নিয়ে এখানে এরকম একটা হোমওয়ার্ক করবে এবং নিচে সেটা ব্যাখ্যা করবে এবং 5 স্তর হওয়ার জন্য সেটা যে কি সমস্যা হচ্ছে যে এত বড় হয় সেই জিনিসটার সাথে তোমরা একটু লিখবে। এটা হচ্ছে তোমাদের আজকে সেকেন্ড হোমওয়ার্ক। তো এই জিনিসটাই নিচে এখন দেখো ব্যাখ্যা করা আছে, আমরা ব্যাখ্যাটা হচ্ছে তোমাদেরকে বললাম, এটা হচ্ছে চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। তো এখন আমরা নতুন টাইপের একটা টপিক নিয়ে শুরু করতেছি, সেটা হচ্ছে জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি। এই ওয়ার্ডটা কিন্তু আমরা এখন প্রায় শুনি, বৈচিত্র্য, ডাইভার্সিটি। একটা কিছু যে অবস্থা আছে সেই আকারে না থেকে বা সেই অবস্থায় না থেকে ভিন্নতা, তুমি আর তোমার বন্ধু দুইজনের মধ্যে কিছু সিমিলারিটি আছে, হয়তো তোমরা দুইজন মানুষ, দুইজন মেয়ে, দুইজন সেম স্কুলে পড়ো, কিন্তু তোমাদের দুইজনেরই আইডেন্টিকাল অনেক অনেক কিন্তু ডিফারেন্স আছে। যখন ইভেন তোমাদের মিল অমিল খুঁজতে গেলে মিলের চেয়ে কিন্তু কি অমিলই বেশি পাওয়া যায়। এই জিনিসটাকেই মূলত হচ্ছে যে ডাইভার্সিটি বা ভিন্নতা বলা হয়। তো এখন হচ্ছে এই যে আমাদের এত বড় জীবজগৎ, এখানে নিশ্চয়ই অসংখ্য ভিন্নতা আছে, তো সেটা নিয়ে এখন আমরা কথা বলবো। জড় ও জীব নিয়ে আমাদের পরিবেশে পৃথিবীর যে পরিবেশ সেটি গঠিত। এখানে রয়েছে বহু রকমের জীব এবং অজস্র রকমের জড় পদার্থের সমাহার। পৃথিবীতে এই যে কত ধরনের জীব আছে এটা যদি সঠিক হিসাব করি সেটা আসলে কঠিন, কারণ প্রায় আমরা এখনো অনেক প্রাণী বা উদ্ভিদকে চিনি না, যাদের এখনো কোনো ধরনের শনাক্তকরণই সম্ভব হয়নি। তো এটা একটা আনুমানিক সংখ্যা যে প্রায় 13 লক্ষ প্রাণী প্রজাতি এবং 4 লাখ উদ্ভিদ প্রজাতির বর্ণনা এখন পর্যন্ত আমাদের যে বিজ্ঞানীরা তারা হচ্ছে করতে পেরেছে এবং নামকরণ করেছে। প্রতিটি প্রজাতি তার স্বকীয় বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত এবং সেই স্বকীয় বৈশিষ্ট্যটি যে কোনো একটি প্রজাতি অন্য সব প্রজাতি থেকে ভিন্ন এবং শনাক্তকরণযোগ্য। দেখো প্রত্যেকের একটা করে বৈজ্ঞানিক নাম আছে, বৈজ্ঞানিক নাম অনুযায়ী তাদেরকে গোত্র, শ্রেণী, পর্ব ইত্যাদি বিভিন্ন কিছুতে ভাগ করা হয়। ভাগ করে কিন্তু তাদের প্রত্যেকেরই আইডেন্টিক্যাল বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যেগুলো কিন্তু অন্যদের সাথে মিলে না। এটার মাধ্যমে তো আমরা বুঝতে পারছি যে এখানে কতটা বৈচিত্র্য দেখা যাচ্ছে। যেমন কাঁঠাল একটি প্রজাতি এবং এর বিশেষ বৈশিষ্ট্যদের অন্য প্রজাতি থেকে পৃথক করা সম্ভব। জীবের মধ্যে বৈচিত্র্য থাকার কারণে জীব জগৎকে লক্ষ লক্ষ প্রজাতিতে বিভক্ত করা সম্ভব হয়েছে। আবার মানুষ একটি প্রজাতি। বর্তমানে পৃথিবীতে প্রায় 27 কোটি মানুষের বাস। এরা সবাই হুবহু একই রকমের নয় এবং কোনো না কোনো বৈশিষ্ট্যে এরা পরস্পর পৃথক, অর্থাৎ একই প্রজাতির অন্তর্ভুক্ত সদস্যদের মধ্যেও বৈচিত্র্য থাকে। তাই সংক্ষেপে বলতে গেলে বলা যায় পৃথিবীতে বিরাজমান জীবগুলোর প্রাচুর্য এবং ভিন্নতাই হচ্ছে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য। এই টপিকটা কিন্তু তোমাদের সামনে যে নেক্সট টপিকটা এটা কিন্তু তোমাদের সিকিউ বা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, যে জীববৈচিত্র্যের প্রকার। ইভেন এই যে এই জিনিসটা নিয়ে কিন্তু তোমরা সামনে অর্থাৎ ইন্টারমিডিয়েটেও কিন্তু তোমরা পড়বা। তো এই বিষয়টা এখন থেকে ভালো মতো বোঝার একটু চেষ্টা করি আমরা। জীব বৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করা যায়: প্রজাতিগত বৈশিষ্ট্য,
বংশগতীয় বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য। তো এই জিনিসটাকে তোমরা হচ্ছে 3 ধরনের বৈচিত্র্য হিসেবে আমরা মুখস্থ করি। তো এটা যখন তোমরা হচ্ছে আরেকটু ইয়াতে যাবা তখন এটাকে এখানে বাস্তুতান্ত্রিক না বলে তখন হচ্ছে গণ বা প্রজাতিভুক্ত একটা মানে জিনগত বৈচিত্র্য দিয়ে বোঝানো হবে। সেই জন্য এই জিনিসটাকে তখন একটা সিম্বলিক 3টা ওয়ার্ডকে তোমরা মনে রাখতে পারো। প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতিগত বৈচিত্র্য বলতে সাধারণত পৃথিবীতে বিরাজমান জীবগুলোর মোট সংখ্যাকে এই যে প্রজাতির সংখ্যাকে বোঝায়। প্রজাতিগত বৈচিত্র্যের কারণে এক প্রজাতি থেকে অন্য প্রজাতির ভিন্নতর হয়, যেমন বাঘের সাথে হরিণের আকার, স্বভাব, হিংস্রতা, সংখ্যা বৃদ্ধির ধরন ভিন্ন হয়ে থাকে। এক প্রজাতির সাথে অন্য প্রজাতির বিভিন্ন বিষয়ে ভিন্নতায় প্রজাতিগত ভিন্নতা। অর্থাৎ দেখো, এক প্রজাতি ধরো তোমরা একরকম মানুষ, বানরের কখনো মিল হবে বা হনুমানের মিল হবে? এদের আসলে মিল হয় না। অর্থাৎ এদের হয়তো কিছু কিছু, যেমন বানর কিছু কিছু অংশে আমাদের মতো দেখতে, কিন্তু তুমি যদি তাদের মিল অমিল খুঁজতে পারো তাহলে হচ্ছে অমিলই বেশি। এই জন্য এইভাবে যখন একজনের সাথে আরেকজনের পার্থক্য করা হয় সেই পার্থক্যটাকে প্রজাতিগত বৈচিত্র্য বলা হয়। বংশগতীয় বৈচিত্র্য। একই প্রজাতিভুক্ত অর্থাৎ আমি আর আরেকজন মানুষ, দুইজন মানুষের মধ্যে অনেক রকম পার্থক্য দেখা যায়। যেমন একটি প্রজাতি কিন্তু তাদের গঠন, আকার, রোগ প্রতিরোধ, পরিবেশের প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা ভিন্ন। ধরো আমি আর আমার বান্ধবী, বা তুমি বা তোমার আরেক বান্ধবী বা বন্ধু যাই হোক, তাদের কি সবকিছু সেম? তোমাদের গায়ের রং, তোমাদের হাঁটা, কথা বলা, তোমাদের খাবার স্টাইল, বা তোমাদের লেখাপড়ার স্টাইল বলো, বা তোমাদের ধরো বিভিন্ন সময় যখন যখন জ্বর আসে তখন কি তোমার ক্লাসের সব বন্ধুদের জ্বর আসে? আসে না। কিন্তু এদের সবার একটা প্যাটার্ন আছে, হয়তো লাইফে কোনো না কোনো সময়, বছরের কোনো না কোনো সময় অসুস্থ হচ্ছে, কিন্তু এদের কিন্তু সব সময়, হ্যাঁ, যখন কোনো একটা রোগে বাড়ে তখন হয়তো অনেক মানুষ সেই রোগে আক্রান্ত হয়, কিন্তু একদম গণহারে সবাই কিন্তু আক্রান্ত হয় না। কারো কারো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তারা একটু দেরিতে আক্রান্ত হয় বা সময় লাগে, তাদেরকে সহজে এই যে আমাদের যে জীবাণু তারা কিন্তু অ্যাটাক করতে পারে না। কিন্তু কিছু কিছু মানুষ যাদের ক্ষেত্রে হচ্ছে যারা অল্পতেই কি অসুস্থ হয়ে যায়, তাদের ক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমরা মোটামুটি বলি যে তাদের ইমিউনিটি সিস্টেমটা একটু উইক, তাদেরকে হচ্ছে একটু সাবধানে থাকতে হয়। এই জিনিসটা, এই পার্থক্যগুলো তৈরি হয় তাদের জিন গঠনের সামান্য বৈচিত্র্য কারণে। এই জিনের মাধ্যমে জীবের বৈশিষ্ট্যগুলো বংশানুক্রমে সঞ্চারিত হয়। প্রত্যেকটি বৈশিষ্ট্যের জন্য নির্দিষ্ট জিন থাকে এবং বিভিন্ন কারণে এই জিনের গঠন এবং বিন্যাসের পরিবর্তন হয়, জীবের বৈচিত্র্য পরিবর্তন হয় এবং নতুন প্রজাতির উদ্ভব হতে পারে। এই প্রক্রিয়ায় জীবের মধ্যে যে বৈচিত্র্য ঘটে তাকেই বলা হয় বংশগতীয় বৈচিত্র্য। অর্থাৎ নিজেদের মধ্যে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সের মাধ্যমে যে ভ্যারিয়েশনটা ক্রিয়েট হচ্ছে, সেই জিনিসটাই এখানে হচ্ছে বলা হচ্ছে। বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য। একটি বাস্তুতন্ত্রে ভৌত উপাদান, রাসায়নিক উপাদান এবং জৈবিক উপাদানগুলোর মধ্যে কোনো পরিবর্তন দেখা দিলে সেখানকার বাস্তুতন্ত্রের ভারসাম্য ব্যাঘাত ঘটতে পারে। এটা কিন্তু একদম কমন একটা স্টেজ না, এটা হচ্ছে কোনো ধরনের ইনসিডেন্ট হলে তার মধ্যে যে চেঞ্জটা আসে সেই জিনিসটা। এসব পরিবর্তন অবশ্যই ধীর এবং ধারাবাহিক। যেমন ধরো এই যে এখন আমাদের জলবায়ু পরিবর্তন, আগে আমরা যেরকম বাংলাদেশে দেখতাম এখন সেরকম বাংলাদেশ নাই। আগে কখনোই এত টেম্পারেচার উঠতো না, এত গরম পড়তো না, এত কষ্ট হতো না মানুষের, কিন্তু এখন কিন্তু সেটা হচ্ছে। অর্থাৎ এই যে একটা দীর্ঘ সময় পরে জিনিসটার মধ্যে একটা চেঞ্জ আসছে। এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য সেখানে বাসরত জীবের মধ্যে পরিবর্তন সাধন হয়। যেমন আগে কখনোই বাংলাদেশের মানুষ কিন্তু এই যে 40 ডিগ্রি টেম্পারেচার, 12 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কিন্তু ফিল করে নাই, বা তাদের লাইফে এটা ছিল না। কিন্তু এখন যখন আসতেছে আমরা কি এটা মানায় নেওয়ার চেষ্টা করতেছি না? হয়তো একটু কষ্ট হচ্ছে, কয়েক বছর সময় লাগবে যে এই জিনিসটা অ্যাডজাস্ট করতে, কিন্তু এখন বেঁচে থাকার জন্য কি আমাদের এটা অ্যাডজাস্ট করতে হবে বা করার চেষ্টা করতে হবে। মূলত যাদের এই অ্যাডজাস্ট করার ক্যাপাবিলিটিটা বেশি তারাই কিন্তু টিকে যাচ্ছে। ধরো এই গরম সহ্য করতে না পারলে একসময় যখন আরো বাড়বে, অনেক মানুষ হয়তো অসুস্থ হয়ে যাবে, তাদের কষ্ট হবে। এর মধ্যে যারা টিকে যাবে, ধরো অনেক প্রাণী, পশু পাখিদের কিন্তু ওর মধ্যে যারা টিকে যেতে পারে তারা কিন্তু পরবর্তী ধাপের জন্য হচ্ছে আগায়। তো এই জিনিসটা এখানে মাথায় রাখতে হবে যে যার অভিযোজন ক্ষমতা যত বেশি তারা কিন্তু বিভিন্ন পরিবেশে সহজে টিকে যায়। এর ফলে যে জীববৈচিত্র্যের সৃষ্টি হয় তাকে বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। মানে পুরো একটা বাস্তুতন্ত্রে কিন্তু একটা ইকোসিস্টেমে, ধরো একটা পুরো পুকুরে এই পরিবর্তন আসতেছে, একটা পুরো এলাকায় পরিবর্তন আসতেছে, পাশের এলাকাগুলো আগের মতো আছে, এরকম কাহিনী হইলে এই জিনিসটা ঘটে। ধরো ছোট একটি পুকুরের বাস্তুতন্ত্রে যেসব উদ্ভিদ এবং প্রাণীর বসতি গড়ে ওঠে তা নদীর বাস্তুতন্ত্র থেকে ভিন্ন। বন, তৃণভূমি, হ্রদ, নদী, জলাভূমি, পাহাড়, সাগর, মরুভূমি প্রভৃতির বাস্তুতন্ত্রে গড়ে ওঠে নিজস্ব ও বৈশিষ্ট্য সম্পর্ক এক একটি জীব সম্প্রদায়। বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব।
পরিবেশের উপাদানগুলো পরস্পরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে সম্পর্কযুক্ত। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই জটিল সম্পর্কের সৃষ্টি হচ্ছে। বিপুল সংখ্যক জীবের তৎপরতার মধ্য দিয়ে পরিবেশে এই ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। পরিবেশের কেবল একটি প্রজাতির বিলুপ্তি বিপুল পরিমাণে বিপর্যয় ডেকে আনতে পারে। এই জিনিসটা সামনে একদম উদাহরণ দিয়ে তোমাদের দেখাবো। কোনো স্পেসিফিক প্রাণী যদি না থাকে তাহলে কি হইতো? ধরো মানুষ আছে কিন্তু কোনো কারণে হচ্ছে গরু নাই, গরু না থাকলে কি ঘাসের পরিমাণ বেড়ে যাবে, বা কোনো কারণে মুরগি নেই, তখন মুরগির যে খাবার সেই জিনিসটা বেড়ে যাবে, বা কোনো কারণে ধরো পোকামাকড়, পোকামাকড় কিন্তু আমার জন্য অনেক ক্ষতি করে। পোকামাকড়কে যারা আবার খায় তারা যদি না থাকে তাহলে কি এত পোকামাকড়কে আমরা মানুষ টিকতে পারবো? টিকতে পারবো না। এই জন্য প্রত্যেকটা ধাপে, ধরো সাপও কিন্তু অনেক সময় আমাদের মনে হয় যে সাপ তো মানুষের জন্য ক্ষতিকর, মানুষকে ছোবল দেয়, কিন্তু সাপেরও কিন্তু প্রয়োজনীয়তা আছে। সাপ কি করে? ব্যাঙ খায়। এখন ব্যাঙ যদি তুমি না খাও সাপ, তাহলে হচ্ছে কি ব্যাঙের পরিমাণ বেড়ে যাবে। তখন আবার ব্যাঙের জন্য আবার বেশি পরিমাণ পোকামাকড় লাগবে, অত পোকামাকড় নাই, তখন হচ্ছে এর মাধ্যমে কি যে ভারসাম্যটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। হুম। পরিবেশের উপাদানগুলো পরস্পরের সাথে অঙ্গাঙ্গিভাবে সম্পর্কযুক্ত। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই জটিল সম্পর্কের সৃষ্টি হয়েছে। বিপুল সংখ্যক জীবের তৎপরতার মধ্য দিয়ে পরিবেশে এই ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। পরিবেশের কেবল একটি বিশেষ প্রজাতির বিলুপ্তি ঘটলে বিরাট বিপর্যয় ডেকে আনতে পারে। সে কারণে পরিবেশ স্থিতিশীল রাখার জন্য জীব বৈচিত্র্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পরিবেশের যেসব জীব বা প্রাণীকে একসময় অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত মনে করা হতো, সময়ের পরিবর্তনে দেখা গেছে সেগুলোই পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে। একসময় যুক্তরাষ্ট্রের চেসপিক উপকূলে ছিল অসংখ্য ঝিনুক, সেখানে মাত্র 3 ঘন্টায় গোটা এলাকার পানি পরিশোধিত হতো। মূলত এখানে ঝিনুকের মাধ্যমে কিন্তু পানি পরিষ্কার হয়। পানির যে বিশুদ্ধতা, ধরো যে পুকুরে ঝিনুক থাকে সেই পুকুর বা নদী বলো, তাদের পানির পরিমাণ তত বেশি ক্লিন বা ট্রান্সপারেন্ট হয়ে যায়। কিন্তু এখন সেই ঝিনুকের সংখ্যা শতকরা 99% বিলুপ্ত হয়েছে। অবশিষ্ট ঝিনুকরাও 1 বছরে ওই পানি বিশুদ্ধ করতে পারে না, অর্থাৎ যেটা আগে হইতো সেই জিনিসটা এখন কিন্তু হচ্ছে না। এটাই হচ্ছে কোনো একটা প্রাণীর যে অভাব সেটা বোঝানোর জন্য কিন্তু যথেষ্ট। এটি পূর্ণবয়স্ক ব্যাঙ একদিনে তার ওজনের সমপরিমাণ পোকামাকড় খেয়ে ফেলতে পারে। এই পোকামাকড় হচ্ছে আমাদের ফসলে ব্যাপক ক্ষতি সাধন করে, কিন্তু নানা ধরনের কীটনাশক ব্যবহারের ফলে ব্যাঙ ধ্বংস হয়ে যাচ্ছে। আবার পাখিরাও কিন্তু পোকামাকড় খায়। এদের মধ্যে মানুষ ও ফসলের জন্য ক্ষতিকর পোকামাকড় বা কীটপতঙ্গের সংখ্যাই বেশি। তাছাড়া পরাগায়নের ক্ষেত্রে পাখি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। যদি ফলই না তৈরি হয়, পরাগায়ন না হলে কি আমরা কি ফল পাবো? তো আমাদের ফলের যে একটা সোর্স সেটা কিন্তু কমে যাবে। শুধুমাত্র স্বপরাগায়নের কত পরিমাণ ফল উৎপন্ন হয়? তোমাদের যখন আমি এই যে প্রজনন অধ্যায়টা পড়াইছি, তখন আমরা কিন্তু দেখছি যে স্বপরাগায়নের হার কিন্তু খুবই কম, আর সেক্ষেত্রে কিন্তু আমাদের বৈচিত্র্যও থাকে না, কারণ এক সময় দুইটা ফুল যে ম্যাচিউর হবে তার তো কোনো গ্যারান্টি নেই। সেই জন্য পরপরাগায়ন অনেক বেশি দরকার। কিন্তু এখানে যদি পাখি বা পতঙ্গ এরা যদি নাই থাকে, তাহলে তুমি এদের মাধ্যমে পরপরাগায়ন করাবা কি? তাছাড়া পরপরাগায়নের ক্ষেত্রে পেঁচা, ঈগল, চিল এবং বাজ পাখিকে আমরা শিকারী প্রজাতি হিসেবে চিনি। কাকও, এই যে দেখো মাঝখানে সময় টিভিতে একটা নিউজ দেখলাম আমি, সেটা হচ্ছে ঢাকা শহরে কাকের সংখ্যা কমে যাচ্ছে। একটা সময় ছিল যে কাকের ডাকাডাকিতে আমরা বিরক্ত হয়ে যাই, আমাদের সকালবেলা কাক ডাকতেছে, বিকাল বেলা ওরা আবার বাসায় ফিরে আসছে, তখন কাকের ডাকাডাকি। কিন্তু এখন সেই তুলনায় কিন্তু কাক দেখাই যায় না, দাঁড় কাক বিশেষ করে দেখতেই পাওয়া যায় না। পাতি কাকের সংখ্যাও কিন্তু অনেক বেশি কমে গেছে, রাস্তাঘাটে কাক খুব কম। এটার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে কাক ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরা ইঁদুর খেয়ে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে। মানুষের বসত বাড়িতে বসবাসকারী একজোড়া ইঁদুর বিনা বাধায় বংশ বিস্তার করলে বছরের শেষে দাঁড়াবে 880টা, মানে দুইটা ইঁদুর থেকে 880টা। আবার তাদের যখন বাচ্চা কাচ্চা তারা যদি বংশ বিস্তার করে, তার মানে ইঁদুরের সংখ্যা কত? এই ইঁদুর যদি তুমি পেঁচা না খায়, তাহলে প্রত্যেক বাসায় ইঁদুরে আর জিনিসপত্র কিচ্ছু রাখা সম্ভব হবে না। কিন্তু সেটা কন্ট্রোলের একটা প্রাকৃতিক সিস্টেম আছে। ধরো ফসলের মাঠে যদি একবার ইঁদুর শুরু হয়, তারা কি ধানের গোড়া খেয়ে ধান গাছ নষ্ট করে ফেলবে? তো তাদের জন্য তো এই পাখিগুলা কিন্তু দরকার, না থাকলে তখন কৃষকরাই যে আমরা মানুষরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা খাদ্য পাবো না। তো একটি পেঁচা দিনে কমপক্ষে 3টি ইঁদুর খেয়ে হজম করতে পারে। শকুন, চিল কিংবা কাক প্রভৃতি প্রকৃতির জঞ্জাল সাফ না করলে রোগ জীবাণুতে পৃথিবীর সয়লাভ হয়ে যায়। সে কারণে কোনো জীবকে অপ্রয়োজনীয় বলা যাবে না। পরিবেশ থেকে কোনো একটি প্রজাতি বিলুপ্ত হলে বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। কাজেই বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীব বৈচিত্র্যের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবে না। এখন এদের মধ্যে যে নির্ভরশীলতা বা পরস্পরের মধ্যে যে সম্পর্ক, এটা আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ লাস্ট টপিক।
এই টপিকটা হচ্ছে, এখানে তুমি বিভিন্ন জীব বা প্রাণীদের নিয়ে কথা বলবা, তাদের এক্সাম্পল গুলো তোমাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট, এবং এগুলোর মধ্যে যে ডিফারেন্স পার্থক্যগুলো তোমাদের সৃজনশীলে হচ্ছে লিখতে দেয়। তো এই জিনিসটা তোমরা একটু ভালো করে আমরা দেখি, লাস্ট টপিক। এটা ভালো করে দেখলে মূলত এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যায়। সাধারণত সবুজ উদ্ভিদকে স্বনির্ভর বলা হয়, অর্থাৎ অটোট্রপিক, নিজের খাদ্য উৎপাদন করতে পারে বলে নিজেরা খাদ্যের জন্য নিজেদের উপরে নির্ভরশীল। কিন্তু পরিবেশ তান্ত্রিক দিক থেকে চিন্তা করলে দেখা যায় সবুজ গাছপালা সহ কোনো জীবই স্বনির্ভর নয়। মানে তুমি যদি জীবের মধ্যে যদি উদ্ভিদ আর প্রাণীর তুলনা করো, তখন মনে হইতে পারে যে খাবার যেহেতু বানানোর জন্য তাদের কারোর উপর নির্ভরশীল হতে হবে, তারা স্বনির্ভর। কিন্তু ওই স্বনির্ভর হিসেবে যদি খাদ্য তৈরি করতেও যায়, তাদের কিন্তু প্রাণীর কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন, অর্থাৎ তারাও কিন্তু পুরাপুরি নিজেরা নিজের কাজ করতে পারতেছে না। তাদের শ্বসনের শক্তি কিন্তু তাদের খাদ্য উৎপাদনের জন্য এনাফ না, তাদের আরো এক্সট্রা কার্বন ডাই অক্সাইডের প্রয়োজন, পানির প্রয়োজন। গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ, অন্যান্য জীব জন্তু একে অপরের দ্বারা প্রভাবিত এবং কম বেশি নির্ভরশীল। একটি সপুষ্পক উদ্ভিদ পরপরাগায়নের জন্য কীটপতঙ্গের উপর এবং বীজ বিতরণের জন্য পশু পাখির উপর নির্ভরশীল। জীবকুল শ্বসন ক্রিয়া দিয়ে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস ত্যাগ করে, সবুজ উদ্ভিদকুল সালোক সংশ্লেষণের জন্য তা ব্যবহার করে। আবার সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন গ্যাস ত্যাগ করে, শ্বসনের জন্য জীবকুল সেটি ব্যবহার করে। তাছাড়া ব্যাকটেরিয়া, ছত্রাক, বিভিন্ন পরিমাণ জীবাণু দিয়ে গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ এরা সবাই হচ্ছে নিজেদের মধ্যে বিভিন্নভাবে প্রভাবিত হয়। এক কথায় দেখা যায় পারস্পরিক সংযোগ বা নির্ভরশীলতায় জীবন ক্রিয়া পরিচালনার চাবিকাঠি, অর্থাৎ একজন আরেকজনের মধ্যে যে ফ্লোরাল সাইকেলটা, একজন আরেকজনের মধ্যে বিভিন্ন জিনিস এক্সচেঞ্জ করা, শেয়ার করার মাধ্যমে কিন্তু আমাদের এই বাস্তুতন্ত্রটা টিকে আছে। কাজেই জীবজগতে বিভিন্ন পরিমাণ গাছপালা ও প্রাণীদের মধ্যে বিদ্যমান জৈবিক সম্পর্কগুলোই সহাবস্থান, কারণ দুইজনে একইভাবে অবস্থান করে একজন আরেকজনের মধ্যে বিভিন্ন কিছু এক্সচেঞ্জ করতেছে, আদান প্রদান করতেছে। এখানে কিন্তু কোনো কারাকারি বা একজন আরেকজনের কাছে কোনো কিছু কেড়ে নিয়ে কাজ করতেছে এরকম না। দুইজনেই দুইজনের প্রয়োজনেই তাদের নির্দিষ্ট নির্দিষ্ট উপাদানগুলো একজন আরেকজনকে দিচ্ছে, আবার বিনিময়ে কিছু কিন্তু তারাও পাচ্ছে। আর সম্পর্কযুক্ত জীবগুলোকে সহ অবস্থানকারী বা সহবাসকারী বা সিম্বায়ন্স বলা হয়। ইংলিশ টার্মটা কিন্তু ইম্পর্টেন্ট। এই সহাবস্থানকারী জীবগুলোর মধ্যে যে ক্রিয়া বিক্রিয়া ঘটে তাকে মিথস্ক্রিয়া বলা হয়। উপরের আলোচনা থেকে এটিও পরিষ্কার হয়ে গেছে যে মিথস্ক্রিয়ায় অংশগ্রহণকারী জীবগুলো পরস্পর আন্তঃনির্ভরশীল, কেউ স্বয়ং সম্পূর্ণ নয়। পরিবেশ বিজ্ঞানী ওডাম বলেন যে এই আন্তঃনির্ভরশীলতা সম্পর্কে দুভাবে হতে পারে। ঠিক আছে কি? ধনাত্মক আন্তঃক্রিয়া, ধনাত্মক মানে কি, জিনিসটার মধ্যে একটা পজিটিভ ফিল আছে, অর্থাৎ দুজনের মধ্যে কিন্তু সমান পরিমাণে কিছু যদি এক্সচেঞ্জ নাও হয়, কোনো কিন্তু ক্ষতি হচ্ছে না, কিন্তু ঋণাত্মক নেগেটিভিটি একটা পাওয়া যাচ্ছে, একটা নেগেটিভ ভাইবস পাচ্ছি আমরা, অর্থাৎ এখানে হচ্ছে কারো না কারো কোনো না কোনো একটা ক্ষতি হবে, বা কোনো কিছুর পরিমাণ হইলে তার কমে যাবে, অর্থাৎ তার জীবনে কোনো না কোনো ক্ষতি এই যে মিথস্ক্রিয়ার মাধ্যমে বা এই যে আন্তঃক্রিয়া, মানে দুজন দুজনের মধ্যে কোনো কিছু এক্সচেঞ্জ এর মধ্যে তাদের কোনো না কোনো কিছু একটা অভাব হবে বা ঘাটতি সৃষ্টি হবে। ধনাত্মক আন্তঃক্রিয়া বা পজিটিভ ইন্টারাকশন, যে আন্তঃসম্পর্কে দুটি জীবের একটি অন্যটিকে সহায়তা করে তাকে ধনাত্মক আন্তঃক্রিয়া বলে, এবং এই ক্ষেত্রে সহযোগিতায় একটি বা উভয়ই উপকৃত হতে পারে। লাভজনক এই আন্তঃক্রিয়ায় দুটির প্রধান ধরন হলো মিউচুয়ালিজম বা কমেন্সালিজম। এখন এই দুইটার এক্সাম্পল এবং এগুলোর বৈশিষ্ট্যগুলো তোমাদের জানা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের সৃজনশীল আসলে। এখান থেকে সবচেয়ে বেশিবার কোয়েশ্চেন হয়েছে কিন্তু দেখা যায়। মিউচুয়ালিজম, সহযোগীদের উভয়ই একে অন্যের দ্বারা উপকৃত হয়, যেমন মৌমাছি প্রজাতি, পোকামাকড় প্রভৃতি ফুলের মধু আহরণের জন্য ফুলে ফুলে উড়ে বেড়ায় এবং বিনিময়ে ফুলের পরাগায়ন ঘটে। অনেক পাখি বা বাদুড় ফল খেয়ে বেঁচে থাকে এবং মল ত্যাগের সাথে ফলের বীজও ত্যাগ করে। এভাবে বীজের স্থানান্তর হয় এবং উদ্ভিদের বিস্তার ঘটে। এই বীজ নতুন গাছ সৃষ্টিতে সাহায্য করে এবং একটি শৈবাল বা একটি ছত্রাক সহাবস্থান করে লাইকেন গঠন করে। ছত্রাক বাতাস থেকে জলীয় বাষ্প সংগ্রহ এবং উভয়ের ব্যবহারের জন্য খনিজ লবণ সংগ্রহ করে। অপরদিকে শৈবাল তার ক্লোরোফিলের মাধ্যমে নিজের জন্য এবং ছত্রাকের জন্য শর্করাজনিত খাদ্য প্রস্তুত করে। রাইজোবিয়াম, এই যে উদাহরণ রাইজোবিয়াম, দেখো উপরে কিন্তু এক্সাম্পলের চিত্র দেওয়া আছে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদ এদের শিকড়ে অবস্থান করে গুটি বা নডিউল সৃষ্টি করে। নডির মধ্যে মূলত নাইট্রোজেন এখানে সংরক্ষণ করে তারা হচ্ছে রাখে, সেটা সংবন্ধন করে রাখে। এই জিনিসটা হচ্ছে এক ধরনের মিথস্ক্রিয়া।
বায়বীয় নাইট্রোজেনকে সেখানে সংবন্ধন করে এবং ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন সহযোগী সিম উদ্ভিদকে মানে ব্যাকটেরিয়ার মাধ্যমেই ওই নাইট্রোজেনটা পায়, তারপর তারা ওখানে গুটি আকারে তাদের মধ্যে সংরক্ষণ করে রাখে এবং এর বিনিময়ে কি ওই যে ব্যাকটেরিয়া তাকে দিচ্ছে নাইট্রোজেন, এর এক্সচেঞ্জ হিসেবে সে তার কাছ থেকে খাদ্য পায়। এটাই হচ্ছে দুইজনের মধ্যে একটা এক্সচেঞ্জ, কিন্তু এখানে দুইজনই কিন্তু লাভবান হচ্ছে, কারো তো ক্ষতিও হচ্ছে না এবং দুইজনই কিছু না কিছু কিন্তু পাচ্ছে। বুঝছো? দুইজনেরই কোনো না কোনো কিছু এখানে পাচ্ছে, সেই জিনিসটা দেখা যাচ্ছে। কমেন্সালিজম হচ্ছে কমন, এই দুইজনের মধ্যে কমন, সেখানে একজনের কিছু একটা পাবে কিন্তু আরেকজন না পাইলেও তাদের কোনো ক্ষতি হবে না। মানে ধরো আমি আমার একটা জিনিস, ধরো আমার কাছে কিছু পেন্সিল বেশি আছে, আমার কোনো ফ্রেন্ডের নাই, আমি তাকে পেন্সিল দিলাম, এক্সচেঞ্জে সে আমাকে কিছু দিল না, কিন্তু এটা কিন্তু আমার কোনো ক্ষতি হলো না। কিন্তু ধরো আমার কাছে একটাই পেন্সিল আছে এবং সেটা সে জোর করে নিয়ে নিল, তখন আমি পরীক্ষায় কিন্তু পেন্সিলটা ইউজ করতে পারলাম না, তখন ক্ষতি কার? আমার। কিন্তু কমেন্সালিজম কোনো ধরনের ক্ষতি হবে না। এক্ষেত্রে সহযোগীদের মধ্যে একজন মাত্র উপকৃত হয়, অন্য সহযোগী উদ্ভিদ উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হয় না। যেমন রোহিণী উদ্ভিদ মূলের সাহায্যে নিজেকে মাটিতে আবদ্ধ করে অন্য একটি বড় গাছ আরোহণ করে। এরূপ বৃক্ষের ক্ষেত্রে বেশি পরিমাণে আলো গ্রহণ করে এবং কাষ্ঠল লতা খাদ্যের জন্য আশ্রয় দানকের উপর নির্ভর করে না এবং কোনো ক্ষতি করে না। পরাশ্রয়ী উদ্ভিদ বায়ু থেকে খাদ্য গ্রহণ করে এবং আশ্রয়দাতার কোনো ক্ষতি করে না। শৈবাল বা অন্য উদ্ভিদের দেহে বসবাস করে কিন্তু আশ্রয়দাতার কোনো ক্ষতি করে না, কারণ তারা নিজেরাও একটা গাছ, তাদের তার গাছের জন্য অন্য গাছের উপর নির্ভরশীল হয়ে তাদের মধ্যে শিকড় বা মূল ঢুকাই দিতে হচ্ছে না। তারা মাটি থেকে মূল দিয়ে শুধুমাত্র একটা জিনিসকে ভর করে উপরে উঠতেছে, যাতে নিজেরা নিজেদের খাদ্যটাও নিজেরাই তৈরি করতে পারে। মূলত এখানে আমাদের খাদ্য ভিত্তিক নির্ভরশীলতা দেখানো হয়েছে, এই ধরনের কোনো ক্ষতি এখানে হচ্ছে না বলে ভিতরে ফেলা হয়েছে। ঋণাত্মক আন্তঃক্রিয়া বা নেগেটিভ ইন্টারাকশন, এক্ষেত্রে জীবদ্বয়ের একটি বা উভয় ক্ষতিগ্রস্ত হয়। ঋণাত্মক আন্তঃক্রিয়াকে তিন ভাগে ভাগ করা যায়: শোষণ, প্রতিযোগিতা, অ্যান্টিবায়োসিস। শোষণ, এক্ষেত্রে একটি জীব অন্য একটি জীবকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অধিকার থেকে বঞ্চিত করে নিজের অধিকার ভোগ করে। যেমন স্বর্ণলতা হস্টেরিয়া নামক শোষক অঙ্গের মাধ্যমে আশ্রয়জাত উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে। এই যে দেখো, খাদ্য সংগ্রহ করে। এর আগে আমাদের যে রোহিণী উদ্ভিদ ছিল, ওরা কিন্তু খাদ্য সংগ্রহ করার মতো কোনো ধরনের ক্ষতি করতো না। তারা শুধু জাস্ট হ্যাঁ আমার একটা আশ্রয় দরকার, আমাকে একটু ভর দিয়ে থাকতে দাও, এরকম একটা ছিল। কোকিল কখনো পরিশ্রম করে বাসা তৈরি করে না, কাকের বাসায় সে ডিম পারে এবং কাকের দ্বারাই তার ডিম ফোটে। কাক কিন্তু কখনো বুঝতে পারে না যে এটা কোকিলের ডিম। ডিম ফুটে বাচ্চা হয়, বাচ্চা পালন করা হয়ে যায়, বাচ্চা যখন বড় হয় তখন যখন সে তার কাকের মতো অন্য বাচ্চাদের মধ্যে সিমিলারিটি খুঁজতে পায়, তখন সে বুঝে যায় যে সে ধোকা খায় গেছে, এটা তার বাচ্চা না। ততদিনে কোকিলের বাচ্চা বড় হয়ে গেছে, উঠতে শিখে গেছে, কোকিল এসে তখন তার বাচ্চা নিয়ে চলে যায়। এক্ষেত্রে কোকিলের কোনো পরিশ্রম হয় না, ডিমটা ফোটানো। একটা বাচ্চা যখন ছোট পাখির বাচ্চা থাকে তখন সে কিন্তু খুবই অসহায় থাকে, মানুষের বাচ্চার মতো। তো তাকে মুখে করে খাওয়ানো, উঠতে শেখানো, এই সব কাজ কাক কষ্ট করে করে। করার পরে শেষে যখন পূর্ণাঙ্গ পাখির আকার আসে, তখন বোঝা যায় যে সে আসলে কাক হয় নাই, হয়ে গেছে কোকিল। প্রতিযোগিতা, একটি নির্দিষ্ট স্থানে আলো, বাতাস, পানি ও খাদ্যের জন্য জীবগুলোর মধ্যে প্রতিযোগিতা হয়ে থাকে। এই প্রতিযোগিতায় সুবিধাজনক বৈশিষ্ট্য সমূহ জীবগুলো টিকে থাকে এবং অন্যরা বিতাড়িত হয়। একে ডারউইনের আন্তঃপ্রজাতিক ও অন্তঃপ্রজাতিক সংগ্রামের ভালো উদাহরণ। অর্থাৎ কারা টিকে যাবে, ধরো যাদের বৈচিত্র্য বেশি, ঝড় বৃষ্টি হইলেও যারা টিকে যাইতে পারবে, বা বিভিন্ন প্রাণী শিকারের মধ্যেও যারা বংশ বিস্তার করে প্রজননের মাধ্যমে নিজেদের টিকায় নিতে পারবে, তারাই তো টিকে যাবে। অন্যরা তো অবশ্যই একসময় সংখ্যা কমে কমে হারায় যাবে। এই জিনিসটাই মূলত এই কম্পিটিশনের মধ্যে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে। অ্যান্টিবায়োসিস, অ্যান্টিবায়োটিকের কাজটাই আসলে অ্যান্টিবায়োসিস। একটি জীব কর্তৃক সৃষ্ট জৈব রাসায়নিক পদার্থের কারণে অন্য একটি জীবের বৃদ্ধি, বিকাশ আংশিক বা সম্পূর্ণরূপে বাধাগ্রস্ত হলে, এই অপর বা মৃত্যু ঘটলে সেই প্রক্রিয়াটিকে অ্যান্টিবায়োসিস বলে। অণুজীব জগতে এই সম্পর্কে আরো ভালো জানা যায় আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক এবং প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক কিন্তু এটা। এর পিছনে ছিল পেনিসিলিয়াম ছত্রাক কর্তৃক একই কালচারের প্লেটে রাখা ব্যাকটেরিয়াগুলোর অ্যান্টিবায়োসিস। অর্থাৎ দেখো এই যে এখানে ভালো যে ব্যাকটেরিয়া গুলো, সেগুলোর মাধ্যমে এই যে দেখো, এই ভালো ব্যাকটেরিয়া তো নাই, ব্যাকটেরিয়া এগুলো হচ্ছে কি খারাপ, মানে আমাদের মানব দেহে যখন অসুখ হয় তখন তার জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া। তো তার মধ্যে এই ছত্রাক গুলা যখন রাখা হয়, তখন এই ছত্রাক গুলা তাদের এমন একটা বংশ বিস্তার করে যে একসময় এই ব্যাকটেরিয়া গুলো হারায় যায়। এভাবেই মূলত এই অ্যান্টিবায়োটিক্সের কাজগুলো হয়ে থাকে। তো এখানে এই তিনটা যে এক্সপ্লেইন করা হলো, এই তিনটা থেকে তোমাদের আজকের থার্ড এবং লাস্ট হোমওয়ার্ক যে তোমরা হচ্ছে এই নেগেটিভ ইন্টারাকশন, পজিটিভ ইন্টারাকশনের
এক্সাম্পল গুলো শুধু লিখবা কোনটা কোনটা নাম দিয়ে, এবং নেগেটিভ ইন্টারাকশন এবং পজিটিভ ইন্টারাকশন অর্থাৎ ধনাত্মক ঋণাত্মকের পার্থক্য ছকাকারে লিখবা। এই তিনটা হচ্ছে টোটাল আজকে তোমাদের এই ক্লাসের হোমওয়ার্ক। আর এখন জাস্ট লাস্ট একটা কনক্লুশন পার্ট বা ম্যাথমেটিক্সে খুবই ছোট একটা ক্লাস, এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। দেন নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের স্যার আপু তোমাদের খাদ্য পুষ্টি নিয়ে পড়াবে। আমাদের পৃথিবী নামক গ্রহটিতে জীবের বাসযোগ্য করে রাখার জন্য পরিবেশ সংরক্ষণ অপরিহার্য। এই পৃথিবীতে রয়েছে অসংখ্য জীব, মাটি, পানি, বায়ুর মতো জীবনধারণের বিভিন্ন উপাদান। বর্তমানে পৃথিবীর ক্রমবর্ধমান জনসংখ্যার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এই ধরনের বিভিন্ন ধরনের চাহিদা মেটাতে গিয়ে এই সমস্ত উপাদান, প্রাকৃতিক উপাদানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানে অর্থাৎ আমাদের পরিবেশ দূষণের কথা যেটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। সংকটজনক এই পরিস্থিতিতে পরিবেশ সচেতন না হয়ে উঠলে বিপর্যয় আরো প্রকট আকারে ধারণ করবে এবং আমাদের পরিবেশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদ্ভিদ, কীটপতঙ্গ থেকে শুরু করে বৃহৎ আকৃতির প্রাণী বা উদ্ভিদ কাউকে অবাধিত বা মূল্যহীন নয়। আমাদের পরিবেশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র উদ্ভিদ, কীটপতঙ্গ থেকে শুরু করে বৃহৎ আকৃতির প্রাণী বা উদ্ভিদ কেউই অবাঞ্ছিত বা মূল্যহীন নয়। প্রাকৃতির রাজ্যে সকল জীব এবং জড় পদার্থ পরিবেশের ভারসাম্য রক্ষায় একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ। লক্ষ লক্ষ প্রজাতির উদ্ভিদ, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে আমাদের জীববৈচিত্র্য, যার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে মানব প্রজাতির কল্যাণ এবং অস্তিত্ব। অরণ্য, পাহাড়, জলাভূমি, সমুদ্র ও জীববৈচিত্র্যের অতীব প্রয়োজনীয় উপাদান। কাজেই পরিবেশ সুরক্ষিত থাকলে জীববৈচিত্র্য টিকে থাকে। মনে রাখতে হবে যে মানুষ ছাড়া জীববৈচিত্র্য টিকে থাকতে পারবে, কিন্তু জীববৈচিত্র্য না থাকলে মানুষ টিকে থাকতে পারবে না। মানে ধরো একসময় যদি মানুষ বিলুপ্ত হয়ে যায়, ধরো কোনো একটা জীব বিলুপ্ত হওয়ার মতো, কোনো একটা প্রাণী বিলুপ্ত হওয়ার মতো মানুষ বিলুপ্ত হয়ে গেলে তখন কিন্তু আমাদের ফুল যে ইকোসিস্টেম সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু বাকি ইকোসিস্টেম ছাড়া মানুষ কিন্তু থাকতে পারবে না। ধরো উদ্ভিদ না থাকলো, তখন কি আমরা মানুষরা বেঁচে থাকতে পারবো? পারবো না। সেজন্য আমরা সবাই একে অপরের উপর নির্ভরশীল। পরিবেশ সুরক্ষিত থাকলে মানুষের মৌলিক চাহিদাগুলো যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ, জ্বালানি, পানি সহ প্রয়োজনীয় উপকরণটি পরিবেশ থেকে নিরবিচ্ছিন্নভাবে পাওয়া যায়। পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়ে বিশেষ করে বনাঞ্চল ধ্বংস হলে বৃষ্টিপাতের হার কমে যায়। এই যে এখন যেটা হচ্ছে চাষাবাদের যথেষ্ট ক্ষতি হয়। এখন কিন্তু বৃষ্টি হয় নাই, মাঝে মধ্যে যেদিন হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে বা পরে আবার সেই গরম অবস্থাটাই কিন্তু ফিরে আসতেছে। গ্রিন হাউস গ্যাস, এই গ্যাসগুলোর নাম কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমাদের হচ্ছে এমসিকিউ হিসেবে আবার আসতে পারে। বৃদ্ধি পাওয়ার ফলে তাপমাত্রা বেড়ে যায়, যাকে গ্রিন হাউস এফেক্ট বলা হয়ে থাকে। গ্রিন হাউস এফেক্টের কারণে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে এবং উপকূল অঞ্চল তলিয়ে যাবে। আবহাওয়ার পরিবর্তন হবে, বনাঞ্চল ধ্বংস এবং বিভিন্ন রোগবালাইয়ের প্রভাবে ফসল ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ এখানে এখানে বিভিন্ন ভাবে যে গ্রিন হাউস এফেক্টে এটার ক্ষতিগ্রস্তটা বোঝানো যায়। এটা কিন্তু পজিটিভ কিছু আমরা দেখতে পাচ্ছি না। গ্রিন হাউস এফেক্টটা পজিটিভলি কাজ লাগানো যায় সেই জায়গায় যেখানে হচ্ছে সারা বছর বরফ পড়ে, সেখানে গাছপালা উৎপাদনের জন্য গরম প্রয়োজন, কিন্তু বেশিরভাগ মোস্ট অফ যে গরম অঞ্চলগুলো সেখানকার জন্য এই গ্রিন হাউস এফেক্টটা কিন্তু খুবই খারাপ। মানুষ বর্তমানে তার অস্তিত্ব রক্ষায় পরিবেশ সংরক্ষণের কথা জোরসে বলা শুরু করেছে। সুস্থ পরিবেশ রক্ষার জন্য সমগ্র বিশ্বকে এগিয়ে আসতে হবে এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক আন্দোলন গড়ে তোলা জরুরি। বৃক্ষরোপণকে শুধু মাস বা সপ্তাহে সীমাবদ্ধ না করে প্রতিদিন যে গাছ কাটা হবে ঠিক তার দ্বিগুণ গাছ লাগানোর ব্যবস্থা করতে, এবং ইচ্ছামতো গাছ লাগালেই চলবে না। যেখানে যে ধরনের গাছ উপযুক্ত বাস্তুতন্ত্রের সহায়ক সেখানে সেই ধরনের গাছ লাগাতে হবে। মানে এখানে পরিবেশ সংরক্ষণের বিভিন্ন ধাপগুলো বলা হয়েছে। তারপর নগরায়নের সাথে বৃক্ষায়ন করতে হবে, মানে শুধুমাত্র যে কোনো একটা জায়গায় বিল্ডিং তুলবা তা না, তার আশেপাশে কিন্তু গাছ থাকতে হবে। কিন্তু এখন কিন্তু আমরা এটা দেখতে পাই না। বিশেষ করে ঢাকা শহরে বিল্ডিং এর পাশে আরেকটা বিল্ডিং, যতটুকু জায়গা পাচ্ছে একটার উপর তালা বানায় জাস্ট বিল্ডিং বানাচ্ছে। ছাদে যে একটু বাগান করবে সেটার পারমিশনও অনেক সময় দেওয়া হয় না। কিন্তু এগুলোর ফলে কিন্তু মানুষেরই আলটিমেটলি ক্ষতি হচ্ছে। যেন এখন বারান্দায় বাগান করতে বলা হচ্ছে যে তুমি যদি বাগানের মতো করে ছোট একটা বাগান নিজের বারান্দায় করো, তাতে কিন্তু তুমি তোমার ঘরটাকে ঠান্ডা রাখতে পারো। তারপর জৈব সার ব্যবহার করতে হবে, যাতে ওই কারখানার বেশি কীটনাশক যুক্ত সার বা রাসায়নিক সার ব্যবহার করা না হয়। তাতে কিন্তু রাসায়নিক সারগুলো যে পরবর্তীতে পানির সাথে মিশে হচ্ছে যে এসিড বৃষ্টির কারণ হয়ে যায়, তারপর পুকুরের পানি ক্ষতিগ্রস্ত হয়, ইত্যাদি বিভিন্ন ধরনের ক্ষতিকর যে প্রভাবগুলো সেগুলো আমরা দেখতে পাই। মাত্রাতিরিক্ত জনসংখ্যা বিভিন্ন ভাবে পরিবেশের বিপর্যয় ঘটায় এবং জনসংখ্যা সীমিত রেখে সচেতন বা শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে পারে। পরিবেশ দূষণ রোধে পরিবারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রচার মাধ্যমকে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড সহ
গ্রিন হাউস গ্যাসের উৎপাদন হ্রাস করতে হবে এবং উপকূলীয় অঞ্চলে ভূমিক্ষয় রোধ করতে হবে। নদী খনন বা প্রাকৃতিক জলাধারগুলো সংরক্ষণ করে পানির স্বাভাবিক প্রবাহ অব্যাহত রাখতে হবে। এতে লবণাক্ততা বা জলবদ্ধতা দূর হবে এবং পানির বাস্তুতন্ত্র স্বাভাবিক হবে। অর্থাৎ আগের জিনিসগুলো যেগুলো আলোচনা করছে সেগুলো ছিল হচ্ছে আমাদের স্থলভাগের বাস্তুতন্ত্র, এবং পরের অংশটা হচ্ছে আমাদের পানির বাস্তুতন্ত্র। পরিবেশের সংরক্ষণের জন্য জীব বৈচিত্র্য সংরক্ষণ অত্যাবশ্যক, এবং সেই লক্ষ্যে যে সমস্ত উদ্ভিদ ও প্রাণী প্রকৃতি থেকে হারিয়ে যাবার উপক্রম হয়েছে তাদেরকে বিশেষ প্রক্রিয়ায় সংরক্ষণ করতে হবে এবং তাদের প্রজননটা হচ্ছে বাড়ানোর চেষ্টা করতে হবে, যে তারা কোনোভাবে হারায় না যায়। জাতীয় এবং আন্তর্জাতিক পরিবেশ নীতি যথাযথভাবে অনুসরণ করতে এবং প্রয়োজনে সরকার বা নীতি নির্ধারকদের এই ব্যাপারে জোর দাবি জানাতে হবে। এখানে তোমরা হচ্ছে এই সংক্ষিপ্ত উত্তরগুলা, সিম্বায়োসিস কি, প্লাঙ্কটন কি, পর্বের খাদ্য শৃঙ্খলা, এগুলা জিনিসগুলা নিয়ে একটু পড়বা, এগুলো ইম্পর্টেন্ট এখান থেকে। তারপর এখানে যে দেখো একটা মাত্র রচনামূলক প্রশ্ন আছে, সেটা কিন্তু এই লাস্ট টপিক, অর্থাৎ বুঝতেই পারতেছো যে এই লাস্ট টপিকটা কতটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে নিচের কোনটি মৃতজীবী খাদ্য শৃঙ্খলা, অর্থাৎ দেখো মৃতের উপর ভিত্তি করে, অর্থাৎ এই যে খ নাম্বারটা মৃতজীবী বিয়োজক অ্যামিবা। কমনসেরিজম মানে কি, নিজে একজনের কিন্তু লাভ হচ্ছে আরেকজনের কিছু হচ্ছে না। সদস্যদের মধ্যে একজন উপকৃত হয়, অন্য সদস্য উপকৃত না হলে ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু দুইজন কিন্তু উপকৃত হয় না। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে 1 আর 2 মানে ক। আচ্ছা, এখানে একটা মূলত খাদ্য জাল দেখানো হয়েছে। এখানে খাদ্য শৃঙ্খল কয়টা? একটা, তারপরে দুইটা, তিনটা, চারটা, তো এখানে চারটা দেখানো হয়েছে। দ্বিতীয় স্তরের খাদ্য কোনটা? ছোট পাখি, তারপরে সাপ, এটা। তো ছোট পাখি যেহেতু এখানে নাই, তার মানে হচ্ছে সাপ। তারপর এখানে হচ্ছে তোমাদের একটা স্থলভাগের খাদ্যজাল দেওয়া আছে, বিয়োজক কি, খাদ্যজাল জিনিসটা কি সেটা বোঝাবে। তারপর হচ্ছে খাদ্যজালের মধ্যে কোনটা সবচেয়ে বেশি শক্তি ব্যয় হয়, অর্থাৎ সবচেয়ে বেশি যেটা, এই যে এটা 1 2 3 4, হ্যাঁ, আর কারো চারটা নেই। তো হচ্ছে এই যে এটা সবুজ উদ্ভিদ, বড় পোকা, ছোট পাখি, তারপর হচ্ছে শিয়াল। আচ্ছা, তারপর উপরোক্ত খাদ্য জালে ছোট পাখির বিলুপ্ত, অর্থাৎ এই ছোট পাখি যদি না থাকে এখানে, সবুজ পোকা, তারপর শামুক, এদের কাউকে, তারপর হচ্ছে যে মাংসাশী পতঙ্গ, এদের কাউকে কিন্তু খাওয়ার কেউ থাকতো না। পাঁচজনেরটা এইটা এইটা এই জিনিসটা, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে বড় খাদ্য শিকল। আর তার মধ্যে হচ্ছে এই ছোট পাখিটা না থাকলে দেখো ও কিন্তু সেন্টার আছে, অনেকগুলাকে কিন্তু ও খাচ্ছে, তো ও না থাকলে পোকা পতঙ্গ শামুক সবার সংখ্যা কিন্তু বেড়ে যেত। তাই এই জিনিসটা বোঝানো হচ্ছে যে ছোট পাখির প্রয়োজনীয়তা এখানে। আর তারপরে এটা হচ্ছে তোমাদের ওই গ্রিন হাউস এফেক্ট রিলেটেড একটা কোয়েশ্চেন। এখানে জীববৈচিত্র্য কি, কমেন্সারিজম কি তোমরা বুঝাইতে পারবে। তারপর হচ্ছে তাপমাত্রা ভিন্নতা, যে গ্রিন হাউস এফেক্টের এখানে ভালো, কারণ এটা হচ্ছে কাচের ঘর, এটা একটা শীতল যে দেশ সেখানে হচ্ছে, কিন্তু এটা যদি পরিবেশে হয়, অর্থাৎ যে ঘর নাম্বার, এখানে এখানে যে আমাদের বর্তমানে কি ক্ষতি হচ্ছে, যে আমাদের বৃষ্টি কমে যাচ্ছে, তাপ বেড়ে যাচ্ছে, এই জিনিসগুলো তোমরা একটু সুন্দর করে এক্সপ্লেইন করো, তাহলে এটা হয়। তো শেষ হয়ে গেল আজকে তোমাদের এই জীবের পরিবেশ চ্যাপ্টারটা। আশা করি তোমরা সবাই ভালো মতো চ্যাপ্টারটা বুঝতে পারছো। তাও যদি কারো কোনো সমস্যা থাকে, এই ক্লাসের নোটটা যখন তোমরা ক্লাসটার লিঙ্কটা দিবা, লিঙ্কটার সাথে ক্লাস নোটটা দিয়ে আপলোড করবা, সেখানে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে সেখানে লিখবা। আমি আশা করি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর সাথে তো অবশ্যই পরীক্ষা দিয়ে নিবা। আর যে হোমওয়ার্কটা দিলাম, হোমওয়ার্কটা কিন্তু সবাই অবশ্যই করবা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।